মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, এবং তাদের সাথে যে খোদাবক্স চৌধুরী এবং তাদের সাথে যে আইজিপির একটা ভালো সম্পর্ক আছে এটা আমরা জানি। তারা দেখবেন পুলিশের অনেকের বিরুদ্ধে নিউজ করতে পারবে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের বিরুদ্ধে নিউজ করতে পারবে, কিন্তু তারা কিন্তু কখনো খোদাবক্সের বিরুদ্ধে নিউজ করে না, কখনো করবেও না। তারা কিন্তু আইজিপির বিরুদ্ধে কখনো নিউজ করে না বা করবেও না, কারণ তাদের সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু তারা এই পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে তাদের কন্ট্রোলটা বা আধিপত্যতা নিয়েছে। এবং তারা কিন্তু বলেছিল যে নূর, তোমার সামনে বিপদ আসছে, বাস রেডি আছে তোমার জন্য। এবং আমরা দেখলাম যে এই বক্তব্য দেওয়ার পরে কিন্তু নূরকে 3 ঘন্টার মধ্যে এভাবে পেটানো হলো। এবং আমরা জানি যে সেই যৌথ বাহিনী কিন্তু আন্ডার দ্য কমান্ড অফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে কিন্তু এই খোদাবক্স চৌধুরী। এখন এই যে খোদাবক্স চৌধুরী এবং পাশাপাশি আইজিপি, তারা কিন্তু কোনোভাবে এটার দায় এড়াতে পারেন না, কারণ তাদের নির্দেশেই তো যৌথ বাহিনী অ্যাকশনে যায় এবং যৌথ বাহিনীর হাতেই কিন্তু নূর আক্রান্ত হয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশের বাইরে থেকে যদি কোনো ইউটিউবার ফেসবুকে হুমকি দিল একটা রাজনৈতিক দলের নেতাকে, এবং পরবর্তী সময়ে ওই ইউটিউবারকে উদ্দেশ্য করে তিনি যখন একটা বক্তব্য রাখলেন বা একটা বক্তৃতা রাখলেন, তার 3 ঘন্টার মধ্যেই তিনি রাজপথে রক্তাক্ত হলেন, এগুলো কিসের আলামত? আমরা কি বুঝি না? প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক, এই বৈঠকগুলো হওয়ার পিছনে কারণ কি? এই যে নূরকে যে ডিজিএফআই বা সেনাবাহিনী তারা পিটাইলো, এটা কেন করলো? এমন কি হতে পারে ডিজিএফআই নূরের সাথে একটি সংঘর্ষের নাটক সাজিয়েছে? কারণ যেই নূর সেনাবাহিনীর পক্ষে কথা বলতো, এই নূরকে সেনাবাহিনী কেন পিটাইবো? মনে হচ্ছিল তো নাটকটা সাজানোর চেষ্টা করেছিল, হয়তো নাটকটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু যেটা চাইনি সেটা হয়ে গিয়েছে। এমন কি হওয়া সম্ভব? এই বিষয়ে আলোচনা করব। এর আগে চলুন, নূর আসলে কেমন রাজনীতিবিদ এবং নূরকে সেনাবাহিনী কেন পিটাইলো, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধান দেখা করলেন, এই বিষয়গুলি নিয়ে কয়েকটি আলোচনা শুনি। কাছ থেকে সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার মন্তব্য জানার জন্য। তো শুরুতেই যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আজকে যেই ঘটনাগুলো ঘটলো আজকে সারাদিনে, এবং যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আমরা অনেক ধরনের মতামত দেখতে পাচ্ছি মানুষের কাছ থেকে। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে একটা দুর্যোগের ঘনঘটা, এবং এর পেছনে মূলত কারণ হচ্ছে যে আজকে হঠাৎ করে দেখা গেল যে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান তিনি একটা বৈঠক করলেন, এবং এই বৈঠকটি হওয়ার পর থেকেই কিন্তু নানা ধরনের ফিসফাস শুরু হয়ে গেছে চারিদিকে, যে কেন সেনাপ্রধানকে প্রধান বিচারপতির সাথে একটা বৈঠক করতে হলো, মানে এটাকে অনেকে একটা নর্মাল সার্কামস্টেন্স হিসেবে দেখতে চাচ্ছেন না। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে আজকে শীর্ষ রাজনৈতিক দলগুলো তাদের নেতারা দেখা করলেন। যদিও এর মাঝে অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি তারাও থাকে, তাদের প্রতি একটা বায়াস তো রয়েছেই ডক্টর ইউনূসের। এখন এই যে তাদের সাথে যে একটা বৈঠক হলো এবং বৈঠকের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলার চেষ্টা করলেন যে প্রধান উপদেষ্টার সাথে আজকে তাদের যে আলোচনা হলো তিনি এতে সন্তুষ্ট, এবং প্রধান উপদেষ্টা বরাবরের মতোই নাকি পুনর্ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। তো এবং তারা তার কথাটাতে তারা আশ্বস্ত হতে চান এবং তারা মানে বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি আমরা যা দেখছি তাতে কিন্তু মনে হচ্ছে যে পরিস্থিতি একটা ক্রম জটিল দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যেমন আপনি দেখেছেন যে ভিপি নুরুল হক নূর, তার উপরে যে একটা ন্যাক্কারজনক বর্বরচিত হামলা করা হলো। তো এখন এই নূরের উপর হামলা, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে হামলা ভাঙচুর, এগুলো আবার দেখা যাচ্ছে যে সরকারি একজন উপদেষ্টা তিনি বলছেন যে নূরের উপরে এই হামলার দায় সরকারকে নিতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা মানে বিস্ময়কর ব্যাপার যে সরকারের ভেতরে যিনি রয়েছেন তিনিই বলছেন যে সরকারকে দায় নিতে হবে। তাহলে প্রশ্ন থাকে যে তাহলে সরকারটা আসলে চালাচ্ছে কারা? সরকারের ভেতরেই কি আবার অন্য কোনো সরকার আছে কিনা? তো সবকিছু মিলিয়ে মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ডক্টর ইউনূসের আসলে কন্ট্রোলে সিচুয়েশন নেই, তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সবকিছু। তো আমি প্রথম প্রশ্নটা আপনাকে এটাই করব যে এই যে ভিপি নুরুল হক নূরের উপর যে একটা আক্রমণ আমরা দেখতে পেলাম, পাশাপাশি এর প্রেক্ষিতে পরবর্তী সময়ে আমরা দেখলাম বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে এক ধরনের ভায়োলেন্স দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেলাম সেনাপ্রধান তিনি প্রধান বিচারপতির সাথে একটা বৈঠক করলেন। আমরা দেখতে পেলাম যে শীর্ষ রাজনৈতিক দল তাদের নেতারা তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই যে রাজনীতির আকাশে যে একটা দুর্যোগের ঘনঘটা অনেকে দেখছেন, আপনিও কি তাই দেখছেন কিনা, বা এই সিচুয়েশন গুলো আসলে কি বার্তা দেয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ নাজমুস সাকিব আপনাকে। এবং বরাবরের মতোই প্রত্যেক রোববার আমরা বাংলাদেশ সময় রাত 10টায় আমরা আলোচনা করি বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে, এবং আপনি পুরো প্রেক্ষিতটা আপনি বিষয়টা উত্থাপন করেছেন, সব বিষয় আপনি এনেছেন এক এক করে। সেটি হচ্ছে আজকের বিষয় যে বৈঠক, সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক, তারপরে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, এবং সবগুলোর যে কারণ সেটি, এবং ভিপি নূরের উপর চরমভাবে
তাকে অনেকটা হত্যার চেষ্টাই করা হয়েছে বলা যায়। সেটা সে আল্লাহর রহমতে বেঁচে গেছে। সর্বোপরি রাজনীতির আকাশে দুর্যোগের যে ঘন ঘটা আপনি দেখছেন, মানে এই বিষয়গুলোকে সব মিলিয়ে বলতে গেলে প্রথমেই আমার বলতে হবে যে রাজনীতির যে আকাশে দুর্যোগের ঘন ঘটা, এটা এমন তো না আমরা অতীতে দেখি নাই। আমরা 52-53 বছরের এই বাংলাদেশে প্রত্যেকবারেই আপনি শেখ মুজিব সরকার আসার পর থেকে একদলীয় শাসন ব্যবস্থা, 75-এর তার সপরিবারে তাকে হত্যা করা, এইভাবে এক এক করে যত অধ্যায় আসেন, কোন অধ্যায় কি আপনি ওই সময়ের জন্য অনেক চরম একটি অধ্যায় না, চরম বিপর্যস্ত সময় না? এবং এই বিপর্যস্ত সময়গুলো আমরা পার করে আসছি। মানে আমাদের ইমিউন সিস্টেমটা অনেক ভালো আমাদের এই জাতিগত ভাবে, এবং এট দ্য সেম টাইম আমরা খুব অ্যাডজাস্টেবল, অ্যাডাপ্ট করতে পারি, এবং আমাদের ধৈর্য সহ্য আমাদের সবকিছু ভালো বাংলাদেশি মানুষের। কারণ এত ঘটনা ঘটে এবং সবগুলোই কিন্তু আমরা সহ্য করি, চিন্তা করি, আলোচনা করি। আজকে হয়তো আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি, কথা বলি, একসময় তো সে আলোচনা করার সুযোগই ছিল না। মানুষ তো সব আহ, মানে ধোঁয়াশাই ছিল, জানতোই না কি হবে, কি হতে যাচ্ছে আগামীকাল সকালে। বাট এখন তো সবাই অ্যাটলিস্ট জানতে পারছে যে আজকে কি হয়েছে সারাদিন এবং কি হতে যাচ্ছে। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে যে আমরা সবাই আগে থেকে প্রস্তুতি নিতে পারি কি হবে। আবার পক্ষান্তরে আমরা এগুলোকে অনেক বেশি মাত্রায় ভয়ও তৈরি হতে পারে যে আমরা আয় হায় কি হবে, কি হতে যাচ্ছে। প্রথমেই আমি নিন্দা জানাই যে এই ধরনের একটি ন্যাক্কারজনক একটা রাজনীতিবিদ, যেহেতু নুরু ইতিমধ্যেই একজন রাজনীতিবিদ হিসেবেই নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, একসময় নুরুকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, তার বিরুদ্ধে তাকে বিকাশ নুরু বলেছে, তাকে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, বিভিন্ন এজেন্টের সাথে যুক্ত, এবং তার সব মিলিয়ে তাকে যেই ভিপিদের যে স্ট্যান্ডার্ড ছিল সেটাকে, কিন্তু বারবার তার উপরে আঘাতটা সে কিন্তু নিজেকে তৈরি করতে পেরেছে। সে যদি এই আঘাতগুলো সহ্য না করতো, সে যদি এভাবে মাঠে দিনের পর দিন না থাকতো, হয়তো নুরুর মতন হাজারো নুরু তৈরি হয়েছে, হারিয়েও গেছে, কিন্তু সে হারায় নাই। এখন সে মাঠে আছে কারণ সে ধরে রেখেছে। তা না হলে তার ধরে রাখার সুযোগটা কম ছিল। তার আবেদনটা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে নুরু পাগলা বলে, আমরাও অনেক ওষুধ বিক্রেতার মতো মনে হচ্ছিল, কিন্তু আলটিমেটলি নুরুকে পলিটিক্যালি এন্ডোর্স করতে হবে। এই জন্য নুরুর শেষ দিন পর্যন্ত নুরুর যে ত্যাগ, যে কষ্ট রাজনীতির মাঠে, এবং নুরুকে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই বিপ্লবী, এই 24-এর গণ আন্দোলনে, বিদ্রোহ বিপ্লব যেটাই বলি, সেখানেও তার ভূমিকা ছিল। এবং আচ্ছা, আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে বিকাশ নুরু, এনসিপি যখন ফান্ড কালেক্ট করে, একটা রাজনৈতিক দল তো চলবে জনগণের টাকাতেই বা ফান্ডিং রেইজ করে, ওটাকে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং। এনসিপি টাকা তুললে এটা ক্রাউড ফান্ডিং। এবং তারা বলেছে যে বিভিন্ন ব্যবসায়ী তাদেরকে টাকা পয়সা দেয়, কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে নাকি তারা সেটা প্রকাশ করতে পারছে না। এটা কিন্তু নাহিদ ইসলাম নিজেই বলেছেন। আমার কথা হচ্ছে যে এনসিপি যদি টাকা নেয় ওটা কোনো সমস্যা না, ওটা ক্রাউড ফান্ডিং। আর নূর যখন তার দল চালাতে, হ্যাঁ জামায়াতও নেয়, আর নূর যখন একটা তরুণদের দল চালাচ্ছে, তারও তো একটা খরচ আছে অনুষ্ঠান করতে কর্মটি। তো সে যখন টাকা নেয় বিকাশের মাধ্যমে, ওটার কারণে সে বিকাশ নূর হয়ে যায়। তো এটা কি আমাদের একটা দ্বৈত চরিত্র না, যে নূর দল চালাতে ফান্ড কালেক্ট করবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টাকে নিয়ে তাকে বদনাম দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বিকাশ নুরু, ও তো বিকাশেই টাকা কালেক্ট করবে, এটাই তো স্বাভাবিক, কারণ তার দল চালাতে তো টাকা লাগবে। আর এনসিপি টাকা কালেক্ট করলে ওটা হয়ে যাচ্ছে ক্রাউড ফান্ডিং। তো এই যে বৈষম্যমূলক একটা যে আচরণ আমরা দেখতে পাই মানুষের মাঝে, এইটা কেন? এটা হচ্ছে এই মানুষের ব্যাপারে যে পারসেপশন ডেভেলপ করার জন্য কিছু ন্যারেটিভ, কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া। মানে মানুষকে ট্যাগ লাগিয়ে, মানুষকে এটাই বলতে চাচ্ছিলাম যে নুরুর ব্যাপারে যে অনেকেই যে বিভিন্ন ট্যাগ লাগিয়েছে দীর্ঘদিন, যে আমরাও তখন বিভ্রান্ত ছিলাম যে আসলেই কি সে এই ধরনের চাঁদাবাজি করে কিনা। যখন তার রেজা কিবরিয়ার সাথে তার সংঘাতটা ছিল, অনেক বিষয় তখন অনেকে উত্থাপন করেছে। তারপরে ইসরায়েলি মোসাদের সাথে তার বৈঠক নিয়ে আলোচনা করেছে। তারপরে সর্বশেষ তাকে নিয়ে পিয়ার পদ্ধতি, এবং এই সে কিন্তু শেষের কিছু দিনও কিন্তু তার মধ্যে অনেক আলোচনা সমালোচনা জন্ম নিচ্ছিল যে সে কোন দিককার কথা বলে, সে যে কোন বিষয়ে যাচ্ছে, নির্বাচন চাচ্ছে কি চাচ্ছে না, বা নির্বাচনের ব্যাপারে তার ভূমিকা, সব বিষয় নিয়ে কিন্তু মানে সর্বশেষ আপডেটটা হচ্ছে নুরু একজন নির্যাতিত, নিপীড়িত একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে
বাংলাদেশের মানুষের মনে স্থান নিতে পেরেছে, তার বিরুদ্ধে এত ট্যাগ লাগানোর পরেও, তার বিরুদ্ধে এত কিছু করানোর পরেও, তার ব্যাপারে মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা করেছে অনেক ইউটিউবারকে আমি দেখেছি। তার মানে তার মাঝেই যে আপনি একটা দিচ্ছেন যে জরিপটা কি একটু দেখাবেন? আবার জরিপটা আমি একটু দেখতে চাই, নুরুর ব্যাপারে জরিপটা। নুরুল হক নুরুর উপরে হামলাকারীরা কেউই রেহাই পাবে না বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আপনি কি মনে করেন এই ঘটনার সঠিক বিচার হবে? হ্যাঁ ভোট দিয়েছে 28%, না ভোট, তার মানে সঠিক বিচার হবে না বলে মানুষ বিশ্বাস করে 66% মানুষ। এই যে জরিপ, মানে আমিও এই জরিপের সাথে একমত। কারণ কি, সঠিক বিচার যদি হয় হতে পারত এই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে, কিন্তু সঠিক বিচার আমরা দেখবো কিনা। আমাদের এখানেও কিন্তু অনেক আলোচনা আসছে যে ঠিক আছে, না, আপনি সঠিক বিচার কিভাবে দেখবেন? আপনি খেয়াল করে দেখুন নয়ন বাঙালি, নূর যেদিন আক্রান্ত হওয়ার 3 ঘন্টা আগে আপনি দেখেছেন সে কি বক্তব্য রেখেছে, কাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। আর যাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী, এতটাই শক্তিশালী যে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যিনি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন সেই ব্যক্তি, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ। আপনি নিশ্চয়ই জানেন তার নাম। তো ওই ব্যক্তি যিনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা, অর্থাৎ এই খোদাবক্স চৌধুরী, তিনি এটার জন্য সরাসরি দায়ী বলেই কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে কনফার্ম রয়েছি। আপনি জিয়া হাসানেরও হয়তো একটা ফেসবুক পোস্ট দেখেছেন এই বিষয়ে, তিনিও কিন্তু উল্লেখ করেছেন যে এই ঘটনার সাথে এই খোদাবক্স চৌধুরী তিনি জড়িত, পাশাপাশি পুলিশের আইজিপি তিনিও জড়িত। তো এখন আপনি জানেন যে এই দুই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কখনোই এই যারা এই নূরকে কালিমালিপ্ত করছে, সেই তথাকথিত অত্যন্ত প্রভাবশালী ইউটিউবার যারা রয়েছেন, চক্র বিদেশ থেকে যারা পরিচালিত করেন তাদের ইউটিউব, তারা কিন্তু নূরকে নানাভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা বলছিলেন, থ্রেট দিচ্ছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। এবং তাদের সাথে যে খোদাবক্স চৌধুরী এবং তাদের সাথে যে আইজিপির একটা ভালো সম্পর্ক আছে এটা আমরা জানি। তারা দেখবেন পুলিশের অনেকের বিরুদ্ধে নিউজ করতে পারবে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের বিরুদ্ধে নিউজ করতে পারবে, তারা কিন্তু কখনো খোদাবক্সের বিরুদ্ধে নিউজ করে না, কখনো করবেও না। তারা কিন্তু আইজিপির বিরুদ্ধে কখনো নিউজ করে না বা করবেও না, কারণ তাদের সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু তারা এই পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে তাদের কন্ট্রোলটা বা আধিপত্যতা নিয়েছে। এবং তারা কিন্তু বলেছিল যে নূর, তোমার সামনে বিপদ আসছে, বাস রেডি আছে তোমার জন্য। এবং আমরা দেখলাম যে এই বক্তব্য দেওয়ার পরে কিন্তু নূরকে 3 ঘন্টার মধ্যে এভাবে পেটানো হলো। এবং আমরা জানি যে সেই যৌথ বাহিনী কিন্তু আন্ডার দ্য কমান্ড অফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে কিন্তু এই খোদাবক্স চৌধুরী। এখন এই যে খোদাবক্স চৌধুরী এবং পাশাপাশি আইজিপি, তারা কিন্তু কোনোভাবে এটার দায় এড়াতে পারেন না, কারণ তাদের নির্দেশেই তো যৌথ বাহিনী অ্যাকশনে যায় এবং যৌথ বাহিনীর হাতেই কিন্তু নূর আক্রান্ত হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশের বাইরে থেকে যদি কোনো ইউটিউবার ফেসবুকে হুমকি দিল একটা রাজনৈতিক দলের নেতাকে, এবং পরবর্তী সময়ে ওই ইউটিউবারকে উদ্দেশ্য করে তিনি যখন একটা বক্তব্য রাখলেন বা একটা বক্তৃতা রাখলেন, তার 3 ঘন্টার মধ্যেই তিনি রাজপথে রক্তাক্ত হলেন, এগুলো কিসের আলামত? আমরা কি বুঝি না? একটা গ্রুপ কি আসলে নিজেদেরকে একটু ক্ষমতাবান এবং জনপ্রিয় হিসেবে তৈরি করার চেষ্টা করে সবসময়, যে এটা আপনি ইউটিউবার বলেন, কিছু কিছু পলিটিশিয়ান তারা চেষ্টা করে যে আমরা খুবই ক্ষমতাবান, কারণ আমাদের কথা হচ্ছে, কাজ হচ্ছে, এটা দেখানোর চেষ্টা করে। এবং অধিকাংশই যারা আন্ডার ওয়ার্ল্ডের পলিটিক্স করে, ধরেন সন্ত্রাসী করে, তারা কিন্তু তাদের ক্ষমতা দেখানোর জন্য কিছু কিছু নিরীহ মানুষকে আঘাত করে, বলে দেখো আমি এটা করতে পেরেছি। এবং বিশ্ব পরিমণ্ডলেও যারা যারা বড় বড় সন্ত্রাসী দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছে আন্তর্জাতিকভাবে, তারা দেখবেন একদম প্রকাশ্যে একটা লোককে ছুরি দিয়ে ধরেছে, মারছে। মানে এই ধরনের বিষয়গুলো, এক ধরনের কালচার যদি আমাদের ইউটিউবাররা যদি এ ধরনের শিখতে চায় বা বলতে চায় যে হ্যাঁ আমরা 32 ভাঙিয়েছি, দেখো আমাদের এক ইশারায় হয়েছে, আমরা অমুককে মারতে পারি, অমুককে এটা করতে পারি, তাহলে বুঝতে হবে এই যে মবের যে সংস্কৃতিটা, এই মবের সংস্কৃতিটা তারা বাংলাদেশে স্টাবলিশ করতে চায় চিরস্থায়ী ভাবে। এবং এই মবের সংস্কৃতি স্টাবলিশ করলে তারা কিন্তু রেহাই পাবে না, কারণ তারাও প্রকাশ্যে আসতে ভয় পাবে, কারণ সে মব তৈরি করেছে এবং মবের শিকার তাকেই হতে হবে। টিট ফর ট্যাট, ইটটি মারলে পাটকেলটি যেমন খেতে হবে, এ ধরনের বিষয় নিশ্চিত। এবং আরেকটি বিষয় দেখেন, আপনি বলেছেন যে এই সরকারকে দায়, সরকারের তো 2জন উপদেষ্টা অলরেডি, একজন আসিফ নজরুল নিজেই তার ফেসবুকে লিখেছে, নিন্দা জানিয়েছে তার মানে এই ব্যাপারে, এবং আসিফ মাহমুদ স্পষ্ট বলেছে যে সরকারকেই তার দায় নিতে হবে। এটি যদিও ধোঁয়াশে, এটা অনেকে ভাবতে পারে বাবা তুমিই সরকার, আবার তুমিই বলছো দায় নিতে হবে, কোথায়? এটা কি মানে ওই যে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে? ওঝা হয়ে ছাড়ে, হ্যাঁ। এটা আপনি আরেকটা আপনি আরেকটা টক শোতে বলছিলেন, আপনি দেখলাম এই কথাটাই বলছিলেন
যে সর্প হয়ে তারা ধ্বংসন করছে ঠিকই, এবং তারা অ্যাট দ্য সেম টাইম যে ধরনের জিনিস মানুষের কাছে ফিরিস্তি আনতে চাচ্ছে, যে মানুষের কাছে একটা ভালো মানুষ সাজার যে প্রক্রিয়া, এটি কিন্তু ঠিক না। এটা একটা হিপোক্রেসি অ্যাটিটিউড। এটা ঠিক আছে, আপনি অ্যাকশন নেন, অ্যাকশন ওরিয়েন্টেড স্টেটমেন্ট কোথায়? অ্যাকশন ওরিয়েন্টেড কোন স্টেটমেন্ট নাই। আমরা এই অ্যাকশনটি গত 12 ঘন্টায় নিয়েছি। হ্যাঁ, এটি এখন অনেক ধরনের কথা আছে। আপনি বলেছেন যে যৌথ বাহিনী কার অধীনে, আবার যদি যৌথ বাহিনী না হয়, আমরা আরেক জায়গায় শুনেছি যে এটি যারা করেছে যে স্বয়ং সেনাবাহিনী উপরেই, তার মানে তিনটি আঙ্গুল তিনটি জায়গায়, তিনটি ইস্যু দাঁড়িয়েছে এখানে। একটি হচ্ছে জাতীয় পার্টি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে, 2 নম্বর হচ্ছে ভিপি নূর একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, নাম্বার 3 হচ্ছে এখানে সেনাবাহিনী। তারপরে সেনাবাহিনীর ব্যাপারে অনেকেই আঙ্গুল তুলেছে যে এটা সেনাবাহিনী পিটিয়েছে। এমনও বলেছে, যে এমনও শুনেছি আমরা, যেহেতু 9 ডিভিশন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সবার থেকে যেটি নিয়ন্ত্রণ হয়, সেই 9 ডিভিশনের মেজর জেনারেল, তার নাম মনে হয় আসাদ সাহেব। আসাদ সাহেবের অধীনেই কর্মরত যারা লেফটেন্যান্ট কর্নেল রাকিব এবং লেফটেন্যান্ট কর্নেল জামিল আফজাল, এই তাদের নেতৃত্বেই এই হামলাটি হয়েছে। ধরে এখন তাদের নেতৃত্বে সেনাবাহিনীর যদি হামলা হয় এবং তারা যদি প্রি প্ল্যান পূর্ব পরিকল্পনা করে, তাহলে বুঝতে হবে যে সেই পূর্ব পরিকল্পনার অ্যাকশনটা কি ছিল। অ্যাকশনটা দেখা গেছে সেনাবাহিনীকে সবাইকে, যারা এই সেনাবাহিনীর সোলজার ছিল তারা সবাই কিন্তু পেটানো শুরু করেছে, একজন দুইজন না। যে ঠিক আছে, এটা একটা ঘটনা ঘটেছে। আমরা তাহলে নেপথ্যে একটু ঘেটে দেখি আসলে কি। আসলে যে ভিপি নূরের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কি অনেক বেশি মাত্রায় জনসমাবেশ বা অনেক বেশি মাত্রায় লোকজন? তা কিন্তু না, কিন্তু ওই দিন অনেক সমাগম করতে পেরেছে। এখন এই সমাগমগুলো কিভাবে করতে পেরেছে? আপনি যদি একটু, আমি এখন তাদের ব্যাপারে একটু ধরি, এটি কি অন্য কোন দলের ইন্ধন নিয়েছে বা সাহায্য নিয়েছে? তারা কি জামায়াত ইসলামের পিয়ার পদ্ধতির সাথে তারা যদি একমত, তারা কি জামায়াত ইসলামের লোকজনদের সহযোগিতা নিয়েছে? নিয়ে জামায়াত ইসলামের উদ্দেশ্যটা কি থাকতে পারে? জামায়াত ইসলাম চিন্তা করেছে সবসময় তো জাতীয় পার্টি সুবিধাবাদী ভূমিকা রাখে, এবং সুবিধাবাদী ভূমিকা রেখে তারা কিন্তু একটা গোল দিয়ে দেয় ক্ষমতায় যাওয়ার বা সেকেন্ড লিডিং পজিশনে চলে আসতে চায় জাতীয় পার্টি। কিভাবে আসে? তারা যেভাবেই হোক, তারা কারো পায়ে ধরে হোক, তারা ভারতের দালালি করে হোক, কিংবা তারা মুখোশধারী কিংবা ডামি আমি নির্বাচনে শরিক হয়ে একটা তথাকথিত বিরোধী দল সেজে তারা যদি করে। এবং তাই না, যে বিপ্লবের পরে তাদের লোকই সবচেয়ে বেশি ঢুকেছিল সেনাবাহিনীতে। যখন 5ই আগস্টে সরকার পালায়, তারা কিন্তু আপনি জানেন 10 থেকে 12 জন চলে গিয়েছিল। কোন সাহসে তারা চলে গিয়েছিল সেই ক্যান্টনমেন্টে? গিয়ে 2 জন কি 3 জন ঢুকেছে। একজন জিএম কাদের ঢুকেছে, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ঢুকেছে, আরেকজন ছোট মাপের লিডার ঢুকেছে। বাইরে তারা আরো 7-8 জন ছিল, কিন্তু সেখানে যাওয়ার তো কোনো কথা না। তাদের তো সেই সাহসটা হওয়ার কথা ছিল না। সেই সাহসটা তারা কে দিল, কোত্থেকে পেল, বা কারা তাদেরকে এখনো হৃষ্টপুষ্ট করছে? কি সেনাবাহিনী, কি বাংলাদেশের জামায়াত বা অন্য কোন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে খেলছে বা নেপথ্যে আনছে? নূর কি তাদের শিকার কিনা, বা নূর কি তাদের কোনো দাবার গুটি কিনা? এটি একটা আলোচনার বিষয় হতে পারে, যে হ্যাঁ, আমরা এমন একটি সময়ে তাকে আমরা ঠেলে দিলাম সামনে। এবং এমনও হয়েছে যে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে তারা দাঁড়িয়ে যখন মিছিল করেছে, তখনও হামলা হয় নাই। হামলাটা হয়েছে, যদি তাদের অফিস দুটি খুবই কাছাকাছি, পাশাপাশি মুখোমুখি, এবং হামলা হয়েছে যখন সে তার অফিসের সামনে গিয়ে বক্তৃতা দিচ্ছিল। এবং এই যে এখন এই ধোঁয়াশে পরিবেশগুলোকে জানার জন্য আমাদের কি অপেক্ষা করার প্রয়োজন আছে? না, আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই। কারণ আমরা যদি যত বেশি ষড়যন্ত্রের অপেক্ষা করব, ষড়যন্ত্র দিয়ে আমরা মোকাবেলা করার চেষ্টা করব, তাহলে আরেকটি ষড়যন্ত্র বাই প্রোডাক্ট হিসেবে বের হবে। তাহলে সেই আরেকটা ষড়যন্ত্র বাই প্রোডাক্ট হিসেবে বের না হয়ে আমরা সরাসরি বিচারের জায়গায় চলে যাওয়াটা খুবই খুবই স্পষ্ট হওয়া উচিত। কারণ নূরের সাথে কিন্তু দেখেন সেনাবাহিনীরও কোনো খারাপ সম্পর্ক নাই, বরঞ্চ সেনাবাহিনীর পক্ষেও সে কিন্তু কথা বলে যাচ্ছিল কয়েকদিন ধরেই, আগেই। এমনকি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। এই যারা যে সকল অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বলে যাচ্ছে যে এই সেনাবাহিনীকে ভারতে পাঠিয়ে দিতে হবে, তাদের মতো করে আমি বলতে চাই যে তারা যে কথাগুলো বলছে, তারা কি বুঝে বলছে? মানুষের আশ্রয়স্থল কিন্তু আমরা এখনো সেই, আমরা অতীতেও নিয়েছি, 75-এও নিয়েছি, আমরা এই সিপাহী বিপ্লবের সময়ও দেখেছি,
এবার আমি 24-এ আমি ঠিক আরেকটু হবে। স্পষ্ট করে আপনাকে একটু বলতে চাই, আপনি দেখেছেন যে দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলতে যাওয়া বা ঠেলতে দিতে চাওয়া সেই ল্যাংটা সোলেমান এবং ল্যাংটা সোলেমানের যেসব শাগরেদ রয়েছে, তারা কিন্তু ক্রমাগত আপনি দেখেছেন গত একটি বছর ধরে সেনা প্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে ডেলিভারেটলি তারা কিন্তু কন্টেন্ট বানাচ্ছে, একের পর এক ভিডিও বানাচ্ছে, তাকে গালমন্দ করছে। এমন একটা সময় এসেছিল যখন তারা বলেছিল যে ওয়াকার না হাসনাত, হাসনাত, হাসনাত। তারপর তারা বলেছিল বাইতুল মোকাররমের সামনে তোমরা জড়ো হও, আজকেই ফয়সালা হবে যে ওয়াকার থাকবে সেনাপ্রধান নাকি মানে অন্য সেনাপ্রধান হবে, এই সেনাবাহিনীকে একটা রিফর্ম করতে হবে, এরকম নানা ধরনের কিন্তু ভাওতাবাজি করেছিল তারা, এবং মানুষের মনে সেনাপ্রধানের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরির চেষ্টা করেছিল। যে সেনাপ্রধান কিন্তু চাইলে পারতেন 5ই আগস্টেই ক্ষমতা নিয়ে নিতে, তার যদি ক্ষমতার প্রতি কোনো মোহ থাকতো। কারণ সে সময় আপনি দেখেছেন যে রাজপথে কিন্তু দাবি উঠেছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তারপরে কিন্তু তিনি ক্ষমতা টেক ওভার করেননি। তো এখন তারপরে দেখা যাচ্ছে এই মানুষটিকে বলা হচ্ছে নানাভাবে যে তিনি শেখ হাসিনার বোন জামাই, তিনি হাসিনাকে ফিরিয়ে আনবেন, এই যে এই ধরনের মানে বাকওয়াস কথাবার্তা বলে এই মানুষটিকে নানাভাবে কিন্তু মেলাইন করে, আমি তো মনে করি এটা ভারতের পারপোজ সার্ভ করা হচ্ছে, যে আমার দেশের একটা মাত্র সুশৃঙ্খল বাহিনী যদি থাকে সেটা হচ্ছে সেনাবাহিনী। এখন এই বাহিনীটাকেও যদি আপনি কলঙ্কিত করে দিতে পারেন তাহলে আমাদের থাকলোটা কি আর? কিছুই থাকলো না। অথচ এটাকে এই মানে কলঙ্কিত করার জন্য আপনি দেখবেন এই ল্যাংটা সোলেমান এবং ল্যাংটা সোলেমান গং তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এবং তাদের যে মুরিদ যারা রয়েছে তাদের তো মনে করেন মাথা দিয়ে নিজের মতো করে চিন্তা করতে পারে না, তারা মনে করছে যে আচ্ছা ল্যাংটা সোলেমান যেহেতু বলছে এটাই তাহলে হয়তো রাইট। কিন্তু তারা ওইটা জাজ করতে পারতেছে না যে এটা হচ্ছে আমার দেশের একমাত্র সুশৃঙ্খল একটা বাহিনীকে কালিমালিপ্ত করে আমার দেশে আসলে দেশটাকে বাঁচাবার মতো আর কাউকে তারা রাখতে চাচ্ছে না। দেশটাকে একেবারে মানে কয়েকটা খুঁটির উপরে তো দেশটা দাঁড়িয়ে আছে, তার মধ্যে আর্মি হচ্ছে একটা অত্যন্ত স্ট্রং একটা খুঁটি। এই খুঁটিটাকে দুর্বল করে দিলেই কিন্তু আমাদের দেশটাকে তারা একটা নৈরাজ্যের দিকে ঠেলতে পারে, যেটার চেষ্টা কিন্তু এই ল্যাংটা সোলেমানরা অনেক আগে থেকেই করে আসছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? যেহেতু সেনাবাহিনীর ব্যাপারে বলেছেন, আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে সেনাবাহিনীর বিরুদ্ধেও আমি কয়েকটি কথা বলি, যে বিরুদ্ধটা বিরুদ্ধাচরণ না, স্পষ্ট কথা। যেমন দেখেন, সেনাবাহিনী চাইলেই কিন্তু এই বিপ্লবের পুরো রেজাল্টটা তাদের ঘরে নিতে পারতো। সেনাবাহিনী, এখন আমরা কিন্তু সেনা শাসিত সরকারের আওতায় থাকতাম, সেনাবাহিনীর জন্য 1 মিনিটের ব্যাপার ছিল, কারণ সবাই কিন্তু সেনাবাহিনীর কাছে দ্বারস্থ হয়েছে। জুলাই বিপ্লবে বিজয়ী মানুষগুলো, সারা বাংলাদেশের যে বিজয়ী মানুষগুলো ফ্যাসিস্টদেরকে বিদায় হওয়ার পরে তারা জানতো না যে কোথায় যাবে, এবং তারা দ্বারস্থ হয়েছে কোথায়? সেনাবাহিনীর কাছেই। এবং সেনাবাহিনীকে নিয়েই তারা মিছিল করেছে। সেনাবাহিনী যখন পুরো ঢাকাটাকে ব্লক করে দিয়েছে, আসতে দেয় নাই, তখন তারা আরো সাহস পেয়েছে, বিপ্লবটাকে আরো জাগরিত করে তুলেছে। তারপরে সেনাবাহিনীর অবদান বিপ্লবের মধ্যেও রয়েছে কিন্তু। এবং সেনাবাহিনীকে আপনি পারবেন না মাইনাস করতে কোনোভাবেই। যারা মাইনাস করবে তারা দেশের বিরুদ্ধেই অবস্থান নিবে। সেনাবাহিনীকে প্রয়োজন হয়েছিল 90-এ, সেনাবাহিনীকে সেই 1-11 সেনাবাহিনীকে আমরা হয়তো বলি একটা, এই সেনাবাহিনী দেশটাকে কিন্তু এই 1-11 যে অবস্থানটা সৃষ্টি হয়েছিল, সেই 1-11 কিন্তু সেনাবাহিনীর কাছেই আমাদের দ্বারস্থ হতে হয়েছিল। 24-এ ঠিক তদ্রুপ। পক্ষান্তরে বলতে পারেন আপনি সেনাবাহিনীর সাহসটা কমে গেছে, সেনাবাহিনী সাহস দেখাতে পারে না, কারণ সেনাবাহিনীর আর্মিতে যে অফিসার, আমরা তো অনেককে চিনি, আপনিও চিনেন, তারা কি হয়েছে, তারা ধরেন এক ধরনের কর্পোরেট কালচার নিজেদের মধ্যে ডেভেলপ করেছে। তারা তারা যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা যুদ্ধ ভাব নিয়ে সব সময় বাংলাদেশে প্রস্তুত থাকবে, সেটার থেকে তারা প্রত্যেকটা সেনা কর্মকর্তা তারা চিন্তা করে আমি 5 কাঠার প্লটটা কোথায় নিব, আমি এই চাকরি শেষ হওয়ার পরে বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠানে ঢুকবো, সেই ঢোকার জন্য আমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, যে জন্য আমি বিবিএ এমবিএ তারা করে ফেলে ওর সেনাবাহিনী থাকা অবস্থায়, এমবিএ করে এবং করার পরে নিজেদেরকে এমন ভাবে তৈরি করে, পাশাপাশি কিছু অর্থবিত্তের ব্যাপারে তারা মোহ, কিভাবে তারা কোনো অপরাধ অন্যায় করে টাকা কামাচ্ছে না, কিন্তু তারা শেয়ার বাজারে ব্যবসা করে। আপনি খবর নেবেন, তারা ম্যাক্সিমাম সেনা কর্মকর্তারা তাদের শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট, তাদেরকে আপনি দেখতে পারবেন যে তারা এখন থেকে বিভিন্ন কর্পোরেট লোকদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। এই ফলে কি হয়েছে, সেনাবাহিনীর লোকজনদের মধ্যে সেই সাহসটা কাজ করে না যে ঠিক আছে, আমরা আমি যে এমন একটি বিষয় আমরা দমন করার জন্য আমরা কোনো না কোনো ভূমিকা রাখি। পক্ষান্তরে আমরা যেহেতু এখন দাঁড় করিয়ে নিয়েছি আমরা সেনাবাহিনীর সাথে, আমরা এখন জাতীয় পার্টিকে সেনাবাহিনী, মানে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব কি সেনাবাহিনী নিয়েছে? না। কিন্তু হয়তো বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টির অফিসকে যারা ভাঙতে এসেছে তাদেরকে প্রতিহত কেন করলো সেনাবাহিনী। আপনি দেখেন কোন জাতীয় পার্টি, এখন জাতীয় পার্টি তো অনেক ভাগে বিভক্ত, এখনই আবার মূল মেইন স্ট্রিমের সব লিডাররা কিন্তু এখন চলে আসছে, কাদের সাথে যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ তারা যা একটু, আবার এখানে আছে শুধু জিএম কাদেরের সাথে শুধু ব্যারিস্টার পাটোয়ারি, এখানে তো খুব বেশি সংখ্যক লোকও নাই। ফলে জাতীয় পার্টি এমনিতেই তো 10টা 12টা জাতীয় পার্টি, আমরা জাতীয় পার্টি, আমার এলাকার জাতীয় পার্টি কাজী জাফর, জাতীয় পার্টি পার্থ, জাতীয় পার্টির তো অভাব নাই।
অতএব আমি মনে করি যে জাতীয় পার্টিটাকে যাত্রা পার্টির মতনই অবস্থা হয়ে জায়গায় জায়গায় যাত্রা আয়োজন করছে, বরঞ্চ সেটি একটা আলোচনার জায়গায় চলে আসছে এখন, এবং সেখানে আমরা সেনাবাহিনীকেও মুখোমুখি করার চেষ্টা করছি। ফলে আমরা যদি একটা ব্যালেন্স আলোচনা করতে চাই, সেখানে বুঝতে হবে সেনাবাহিনীর ইমেজটাকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের। কারণ আলটিমেটলি দিন শেষে আপনি যদি যে কোনো দেশের আগ্রাসন থেকে কিংবা যে কোনো সমস্যা থেকে আমাদের মোকাবেলা করার জন্য এই সেনাবাহিনী ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো উপায় নাই। আমরা যেখানে পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারি না, আমরা অন্য কোনো জায়গায় আমাদের কোনো বিশ্বাস নাই, র্যাবের প্রতি আমাদের বিশ্বাস নাই, এসবি, ডিবি, এনএসআই যেখানেই যাচ্ছি সেখানেই আমরা বিপদগ্রস্ত। অতএব সেখানে সেনাবাহিনীকে নিয়ে যারা বিতর্কিত করতে চান, তারা আমি মনে করি তারা শুধু মুখে মুখে একটা আন্দোলনমুখী বিপ্লবী সাজার একটা পায়তারা করেন। এই বিপ্লবী সাজার পায়তারাটা করাটা কিন্তু এক ধরনের হিপোক্রেসি। এটি ভাবার কোনো কারণ নেই। যেখানে দিন শেষে আপনাকে আবার যেতেই হচ্ছে তাদের কাছে, সেখানে আপনি কেন সেনাবাহিনীকে বলতে পারেন রাজনীতি মুক্ত রাখার চেষ্টা করতে পারেন, সেনাবাহিনীকে আপনারা আরো বেশি মাত্রায় কার্যকর করতে পারেন। যেটি হাসিনা সেনাবাহিনীকে দিয়ে রাস্তাঘাট নির্মাণ করিয়েছে, সেটি আপনি না করে সেনাবাহিনীকে মানে এমন একটি জায়গায়, যেমন আমাদের এই সরকারটি না হতে পেরেছে বিপ্লবী সরকার, না হতে পেরেছে জাতীয় সরকার। ফলে যে দুটি এই বিপ্লবের যে পুরো ইম্প্যাক্টটা, যে এসেন্সটা, যে নির্যাসটা, সেই নির্যাসটা তারা নষ্টই হয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশনের মাধ্যমে। এখন ওইটি অন্য আলোচনা। তবে আমি এই ভিপি নূরের ব্যাপারে হামলার তীব্র নিন্দা করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জন্য এটি তিনটি ভাবে দেখতে হবে। এটি কোনো মেসেজ কিনা, যে ভিপি নুরুকে আঘাত করা কোনো মেসেজ দিচ্ছে কিনা সেটি চিন্তা করতে হবে। এটি কোনো ওয়ার্নিং কিনা, যেটা একটা ওয়ার্নিং, কিংবা এটি কোনো এক্সাম্পল কিনা, যে একটা এক্সাম্পল তৈরি হয়েছে। এবং এক একজন এক একভাবে এটি ওয়ার্নিং দিতে পারেন, এক একজন এক একভাবে এটাকে এক্সাম্পল হিসেবে আনতে পারেন। ফলে আমাদের এই এক্সাম্পল গুলো খুব বেসিক যদি জায়গায় আঘাত না করে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা যদি জাতিকে আমরা না বলি বা জাতির সামনে শেয়ার না করি, তাহলে কি হবে, এই ঘোলাটে যে প্রশ্নটি আপনি করেছেন যে আমরা কি রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা দেখছি কিনা, দুর্যোগের ঘনঘটা দেখলেও আপনি রাজনীতিবিদ হিসেবে আপনাকে বলতে হবে সব পরিস্থিতি মোকাবেলা যোগ্য, এবং সব পরিস্থিতি জনগণকে নিয়েই মোকাবেলা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি। আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আপনি দেখেছেন যে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা নতুন ফেনোমেনা দাঁড় করাবার চেষ্টা করা হচ্ছে, যে একটা তথাকথিত ৭১ মঞ্চ নামের একটা প্ল্যাটফর্মের দ্বারা। এবং এই ৭১ মঞ্চে একটা ওই সো কল্ড, আপনি দেখবেন যে কিছু আওয়ামী ঘেঁষা কিছু বুদ্ধিজীবী তারা মিলিত হয়ে চেয়েছিল যে একটা মানে বক্তৃতা বিবৃতি দেওয়ার জন্য রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়াম ভাড়া করে তারা জড়ো হয়েছিল। সেখানে আপনি দেখেছেন যে মঞ্জুর আলম পান্নার মতো একজন পুরোপুরি ভাবে একদম আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া একজন সাংবাদিক ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কাদের সিদ্দিকীর ভাই, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, যদিও তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন বেশ কয়েক বছর আগেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এদের দ্বারা আওয়ামী লীগ তার ন্যারেটিভটা নতুন করে এস্টাবলিশ করতে চাচ্ছে, এবং সেজন্যই কিন্তু ৭১ মঞ্চটি প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এখন যেটা হলো কি, যে এদের উপরে আক্রমণ করে এদেরকে গ্রেপ্তার করার কারণে এরা একটা বলার সুযোগ পেয়ে যাচ্ছে আন্তর্জাতিক মন্ডলে, যে দেখো এখানে বাক স্বাধীনতা বলতে কিছু নেই, এখানে আমরা এটা কোনো আওয়ামী লীগের কোনো সংগঠন নয়, আমরা আমাদের মতো করে কিছু কথা বলার আয়োজন করেছিলাম, তারা সেখানে পণ্ড করে দিল, আমাদেরকে গ্রেপ্তার করলো। তো এগুলো আন্তর্জাতিক মহলে তারা দেখিয়ে কিন্তু একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে। তো একদিকে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কিছু এই শুভাকাঙ্ক্ষী তারা ৭১ মঞ্চের মতো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই হয়তো এক ধরনের প্রচেষ্টা নিচ্ছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে, যেটা আমরা দৈনিক পত্রিকা জাতীয় পত্রিকাতে দেখলাম, যে ভারতে নাকি এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ তিনি নিজে গিয়ে দেখা করেছেন শেখ হাসিনার সাথে, এবং প্রায় ২৫০০ কোটি টাকা আওয়ামী লীগকে দেওয়ার জন্য তিনি অঙ্গীকার করেছেন, এবং তিনি চাচ্ছেন যে ২৫০০ কোটি টাকা খরচ করে হলেও এই টাকাটা নানাভাবে খরচ করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি পুনর্বাসনের একটা প্রকল্প তিনি হাতে নেবেন। এখন কারো কারো মনে যদিও সন্দেহ জেগেছে যে আসলে এই তথ্যটা সঠিক নাকি মিথ্যা, কিন্তু আমরা তো জানি যে যা রটে তার কিছু তো সত্য বটে। তো এই যে এরকম একটা কথা যে রটলো যে এস আলমের এই মাসুদ তিনি যে টাকা দিয়েছেন, একটা মোটা অঙ্কের টাকা হাসিনাকে, এবং সেটা দিয়ে তারা একটা অরাজকতা চেষ্টা করতে পারে। আবার একদিকে ৭১ মঞ্চের নামে একটা ভুইফোর সংগঠন, তারাও যে এক ধরনের কর্মসূচির নামে যে একটা দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চাইলো, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই ৭১ মঞ্চ তারা দেশে, আর ভারতে এই এস আলম বিদেশে বসে তারা যে এক ধরনের পরিকল্পনা বা একটা ষড়যন্ত্র করছে,
এগুলো আসলে আমাদের জন্য কি একটা অশনি সংকেত, বা এরা কি আসলে আপনার মনে হয় সফলতার মুখ দেখবে, বা আপনার কি মনে হয় যে এদেরকে নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, আপনার আমি দেখছিলাম কিছু কমেন্টস আসছে, আমি দেখছি, পড়ছিলাম আপনার এই চ্যানেলে যারা দর্শক দেখছে, মানে মনে হচ্ছে যেন অনেকেই লেখার চেষ্টা করছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। মানে যে আলোচনাটা আমরা একটু আগে শেষ করলাম যে সেনাবাহিনীর ব্যাপারে মানে মানুষের আস্থার জায়গাটা রাজনীতিবিদদের থেকে বাইরে চিন্তা করার যে প্রবণতা, এই বাস্তবতাগুলোকে নিয়ে কিন্তু ভাবা উচিত আমাদের পলিটিক্যাল যারা এরিনাতে কাজ করি, আমরা পলিটিশিয়ান, যে মানুষের মধ্যে কেন এই চাওয়াটা হবে, কেন তারা এখনো এই সেনা বাহিনীকে সরকার হিসেবে দেখতে চায়। মানুষের মধ্যে আস্থার জায়গাটা এত, সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা এত বয়ান দিয়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, সেনাবাহিনীকে ভারত পাঠিয়ে দিয়েও বলছি, তারপরও মানুষের ভালোবাসা কমছে না। নুরুর মতো নুরুকে পিটাচ্ছে, নুরুর প্রতিও যেমন ভালোবাসা, ঠিক তদ্রুপ দেখেন সেনাবাহিনীর ব্যাপারেও কিন্তু তারা মানে এমন না খুব একটা নেগেটিভ কিছু আমি বলছে। আমি আপনাকে বলি আমার ধারণা কেন এটা। আপনি দেখেন, আপনি দেখাতে পারবেন না যে সেনা প্রধান বা সেনা প্রধানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কোনো বাবা বা তাদের পরিবারের কোনো সদস্য টেন্ডারবাজিতে জড়িয়ে গেছে বা কোনো অপকর্ম করছে। আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন, অথচ এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা, একজন নাহিদ ইসলাম যিনি একসময় উপদেষ্টা ছিলেন, এখন এনসিপির অত্যন্ত বড় একজন ব্যক্তি, তার বাবা এই যে বদরুল ইসলাম জমির, আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তদবির করছে, যেগুলো নিয়ে সংবাদ ছাপানো হয়েছে, খেলার মাঠ দখল করতে গিয়েছে। আবার আপনি দেখেছেন আরেকজন প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার যে বাবা বিল্লাল, ট্রিপল মার্ডারের ঘটনার সাথে তিনি জড়িত। তিনি তার এলাকার মধ্যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এবং আপনি দেখেছেন ঠিকাদারি লাইসেন্স নেওয়া থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই, বা ছেলের নাম ভাঙিয়ে এমন কোন দুর্নীতি নেই যেটার মধ্যে এই বিল্লাল মাস্টার জড়িয়ে যান নাই। তো আপনি দেখেন যে এই যে নতুন একটি রাজনৈতিক দলের এই যে কিছু তরুণ নেতা যাদের মাধ্যমে আমরা জুলাই অভ্যুত্থান সফল করলাম, এরা বা এদের বাবারা বা এদের পরিবারের সদস্যরা এভাবে একটা আর্থিক দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে, এটা প্রমাণিত। আর এই যে সেনাপ্রধান ওয়াকার বা ওয়াকারের আশেপাশের লোকজনকে নিয়ে তারা যে এত এত কথাবার্তা বলছে যেগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথাবার্তা, পারলে তারা একটা প্রমাণ করুক যে জেনারেল ওয়াকার বা তার লোকজন বা সেনাবাহিনীর লোকজন তারা কোনো আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গেছে। আপনি দেখেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে কিন্তু তারা অনেক কথাবার্তা বলে যেগুলোর মানে কোনো ভিত্তিই নাই। আজ পর্যন্ত কি তারা পেরেছে এটা প্রমাণ করতে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কোনো আর্থিক দুর্নীতির সাথে জড়িত, বা তার কোনো ধরনের যে হানি ট্র্যাপ হয়েছেন তিনি, বা তার কোনো ধরনের নারী ঘটিত কেলেঙ্কারি আছে? কিছুই নাই। কিন্তু দেখবেন ভুয়া কথাবার্তা বলে কিন্তু তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে। তাই মনে করি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটা ওইখানেই, যে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু আমরা ওই ধরনের দুর্নীতির অভিযোগ পাই না, সেনা সদস্যদের এরকম দুর্নীতির বিষয় আমাদের সামনে আসে না। আবার আপনি দেখেছেন যে এই সিভিলিয়ান যারা যারা আমাদের দেশটা চালাচ্ছে, উপদেষ্টার দায়িত্বে থাকা এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এদের যে টাকার প্রতি লোভ, এদের যে পিএসকে দিয়ে তারা যে শত শত কোটি টাকা দুর্নীতি করছে, এবং যেগুলো নিউজ আমরা প্রতিদিনই দেখছি। আপনি দেখছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার এক মন্ত্রণালয়কে ঘিরেই যে পরিমাণ দুর্নীতির খবর এসেছে, নাহিদ ইসলাম তিনি যখন ছিলেন তার মন্ত্রণালয়ের যে দুর্নীতি খবর এসেছে, তার বাবারা যে ধরনের দুর্নীতি করছে, এগুলো তো সেনাবাহিনী বা সেনাবাহিনী পরিবারের সদস্য কাউকে তো আমরা এই ধরনের কাজে জড়িয়ে থাকতে দেখি নাই। এই কারণেই কিন্তু দিন শেষে আমি মনে করি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা থাকে, যে সেনাবাহিনী তো, হ্যাঁ সেনাবাহিনীতে আজিজের মতো প্রোডাক্ট তৈরি হয়েছে, শফিউদ্দিনের মতো প্রোডাক্ট তৈরি হয়েছে। আজিজ কুখ্যাত ব্যক্তি ছিল, আজিজের ভাইয়েরা দুর্নীতিবাদ ছিল, সন্ত্রাসী ছিল, কিন্তু এগুলো কিন্তু ভেরি ফিউ এক্সাম্পল। আপনি মোটা দাগে যদি সামগ্রিকভাবে সেনাবাহিনীকে নিয়ে কথা বলেন, আপনি দেখবেন আজিজের মতো ক্যারেক্টার কিন্তু সেনাবাহিনীতে খুব কম এসেছে। অধিকাংশ মানুষকে আপনি দেখবেন তারা কিন্তু একটা ইন্টিগ্রিটি বজিয়ে রেখে কাজ করেছেন। কিন্তু সেটা কিন্তু আপনি এই সিভিলিয়ানদের ক্ষেত্রে কিন্তু আমি পাই নাই, বা স্যাডলি আমাদের জুলাই আন্দোলনের যারা মহানায়ক তাদের মাঝে পাই নাই। তারা দিন শেষে প্রমাণ করেছে তারা লোভের ঊর্ধ্বে না, এই বাচ্চা ছেলেগুলো। এবং এই কারণেই কিন্তু সেনাবাহিনীর প্রতি দিন শেষে মানুষের আস্থা থাকে বলে আমি মনে করি। আমি জানি না আপনি আমার সাথে এগ্রি করবেন কিনা। আমি আপনার সাথে একমত পোষণ করছি, আবার দ্বিমত করছি, দুইটাই। একটা হচ্ছে একমত হচ্ছে যে সেনাবাহিনীর ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক কথা থাকবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের মানুষ সেনা সরকার চাক সেটা আমি চাই না, এটা হচ্ছে ব্যাপার। সেনা সরকার কেন চাইবে এটা পক্ষান্তরে আমার ব্যর্থতা বা আমাদের ব্যর্থতা যে আমরা রাজনীতিবিদরা একটা আস্থার জায়গায় থাকতে পারি নাই। তারা রাজনীতিবিদদেরকেও ভালোবাসে না, সেনাবাহিনীকেও ধরেন ভালোবাসে না। পক্ষান্তরে তারা কি, তারা কম্পারেটিভ একটা 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 কম্পেয়ার করে যে তুলনামূলকভাবে মন্দের ভালো কে, তাহলে সেনাবাহিনী আসুক, এমন একটি ভাবনা তাদের মধ্যে সবসময় কাজ করে। কারণ এই 24-এর বিপ্লবের সময়ও দেখেছি সেনাবাহিনী এইদেরকে নিয়ে খুব উৎসব করছে, তারা সেনাবাহিনীদেরকে পা ছুঁয়ে সালাম পর্যন্ত করছে বিপ্লবীরা। বিপ্লবীদের আমি দেখেছি একটা সেনাবাহিনীর কনস্টেবলের পায়ে ধরে সেনাবাহিনী বাবু উঠানোর চেষ্টা করছে। এটি হচ্ছে একটা ভালো দিক। আর মন্দ দিক হচ্ছে যে সেনাবাহিনীরা বাংলাদেশে
যে একদম ধোয়া তুলসী পাতা তাও না। সেনাবাহিনীরা বাংলাদেশের কতটুকু তারা ভালোবাসা নিয়ে দেশের জন্য কাজ করেছে, কিংবা সেনাবাহিনীরা পরবর্তীতে যারা এসেছে স্বৈরাচার হয়েছে, এবং এই সেনা সরকার, যদিও আমি যে দল করি সেই দলের প্রধান সেনাপ্রধান আমাদের মেজর জিয়াউর রহমান। তার মানে এখানে সেনাবাহিনী থেকে তো মানে ভালো লোক এসেছে বাংলাদেশে, এমন তো না ভালো লোক আসে নাই, এসেছে, তার তো অনেক এক্সাম্পল আছে। আমাদের প্রশ্ন যেটা, আপনার প্রথম প্রশ্ন যেটি প্রশ্নটি ছিল, যে এই যে আওয়ামী লীগের এন্ট্রেন্স আবার আবার একটা ভূমিকা দেখতে চাচ্ছি। আপনি দেখেন যে বাংলাদেশে রাজাকার মুক্ত বাংলাদেশ করার একটা স্বপ্ন সবার মধ্যে ছিল, রাজাকার চাই না আমরা, কিন্তু রাজাকাররা তো রাজনীতি করছে, তাদের দল করছে। তারপরে স্বৈরাচার মুক্ত একটি স্পিড ছিল। এখন যদি ভ্রষ্টাচার বলি এই এই আওয়ামী লীগকে, তার মানে রাজাকার, স্বৈরাচার, ভ্রষ্টাচার, এদেরকে যে একবারই আপনি নিঃশেষ করে ফেলতে পারবেন তার এক্সাম্পল কিন্তু নাই। যে এমন না যে এক্সাম্পল আছে, না, সেটা তো সম্ভব হয়েছে, তার মানে এক্সাম্পল নাই। তারপরে এইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জিং জায়গা, যে আপনি যে আওয়ামী লীগের ব্যাপারে বললেন এটা চ্যালেঞ্জিং জায়গা, যেহেতু আমি কোনো এক্সাম্পল দেখছি না। এখন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মঙ্গল কামনার স্বার্থে এই ভ্রষ্টাচার, হত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট হাসিনারা যুক্ত হবে, আসতে পারবে, সেই ভাবনাটাই তো অনেক দুঃখের, সে ভাবনাটাই তো অনেক কষ্টের। এই ভাবনাটা যারা জাগরিত করতে চায় আমাদের এই সমাজে, বা জাগরিত করার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে কোন জায়গায় আসছি। এখন ভারতের আপনি দেখেছেন যে ভারতে তারা এখন পার্টি অফিস কিংবা তাদের কার্যালয় স্থাপন করে কাজ করছে, যেখানে ভারত সরকার টোটালি ডিনাই করছে যে না, বাংলাদেশে মানে বাংলাদেশের রাজনৈতিক কোনো ইস্যু ভারতে করতে পারবে না, যেটা মিথ্যা কথা। ভারতে করছে। ভারতে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ করার সুযোগ নাই, কিন্তু তার আত্মীয় স্বজন যোগাযোগ করছে, দলের লোকজন যোগাযোগ করছে। কেন? একজন অপরাধী মানুষ, যে বিশ্ব খুনি, যাকে ইন্টারপোল দিয়েও যার যার নাম ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে, এবং যার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে বাংলাদেশে এবং যে বিশ্বের জেনেভা এতে আমস্টারডাম নেদারল্যান্ডে সব জায়গায় যার বিরুদ্ধে একটি অভিযুক্ত দায়ের করা হয়েছে ভিত্তির ভিত্তিতে, এবং সেখানে হাসিনাকে বাঁচানোর জন্য বা হাসিনাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, সেই ষড়যন্ত্রের একটি অংশ আপনি বললেন সাইফুল ইসলাম মাসুদ, যাকে এস আলম হিসেবে চিনে। এবং আমরা যা আপনি বলেছেন যা কিছুটা রটে তা কিছুটা হলেও বটে বা ঘটে। যদি তাই বটে বা ঘটে হয়, তাহলে তার 2500 কোটি টাকা দেয়া এবং আগামীতে আরো 2000 কোটি টাকা দিবে, এই যে আলোচনাগুলো শুধু আপনি বলেছেন তাই না, এবং বিএনপির একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব পর্যন্ত এই কথাটি উপস্থাপন করেছে জাতির সামনে। তাহলে বুঝতে হবে এই যে তাদের লুটেরাদের যে টাকাগুলা নিয়ে, এবং লুটের রাজত্বের টাকাগুলো যদি বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বা বাংলাদেশে এই ধরনের মবের কালচার গুলো আরো যদি বাড়িয়ে দেওয়া যায়। আপনি ধরেন, আপনি আওয়ামী লীগের লোকজন, আমি এক বন্ধুর স্ট্যাটাসে দেখছিলাম, আমার এক বন্ধু, তার নাম হচ্ছে দোলন, ডাক্তার দোলন। ও লিখছিল যে এক সময় যারা নৌকার যাত্রী ছিল তারা এখন ধান খেতে কৃষক, মানে তারা ধান কাটতেছে। মানে সে খুব একটা ভালো সুন্দর করে লিখেছে, মানে এই নৌকার যাত্রীগুলো এখন ধান খেতে কৃষক সেজে ধান কাটতেছে। মানে বোঝেন, এইখানে মব সৃষ্টি করা, এইখানে বাংলাদেশটাকে অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগকে যে সবসময় ভারত সহযোগিতা করে এবং এখনো করে যাচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু আমরা কি সে বিষয়ে বেশি ব্যস্ত? আমরা ব্যস্ত কোথায়? পিআর নিয়ে। আমরা ব্যস্ত কোথায়? কিভাবে নির্বাচন পেছানো যায়। আমরা ব্যস্ত কোথায়? কিভাবে মবের রাজত্ব তৈরি করা যায়। আমরা ব্যস্ত কোথায়? কিভাবে আমরা একে অপরকে ছোট করতে পারি, খাটো করতে পারি। পক্ষান্তরে তারা এই সুযোগগুলা, স্পেসটা তারা কিন্তু অটোমেটিক পাচ্ছে আমাদের ভুলের কারণেই। এই স্পেসটা যে শুধু ভারত দিচ্ছে তা না, আমরা এই দোষে আমরাও কিন্তু দুষ্ট, কারণ স্পেসটা আমরাও দিচ্ছি। এবং স্পেসটা কিভাবে দিচ্ছি, আমি একটু আগে দেখছিলাম যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার গৌতম লাহারির একটা আলাপচারিতা, যে গৌতম লাহারি তো সে বলল যে ডেইলি স্টারের মাহফুজ সাহেবও গিয়েছিল। হ্যাঁ, হয়তো সে দেখা করে নাই, কিন্তু দেখা না করলেও প্রচ্ছন্ন মিটিং হয়েছে, যেখানে হয়তো অন্যান্য সাংবাদিকদের সাথে সে বসেছে। সে যদিও একটা মিথ্যা তথ্য দিয়েছে যে আমাদের বিএনপি শামা ওবায়দও গিয়েছে, কিন্তু শামা ওবায়দ গিয়েছে চিকিৎসার জন্য। হ্যাঁ, এবং আরো জানতে পারলাম যে
সেখানে আগের যে ছিল পররাষ্ট্র মন্ত্রী ছিল হাসান মাহমুদ, সে দেখা করতে চেয়েছিল কিন্তু দেখা করার অনুমতি দেয় নাই। তাহলে কাদেরকে কাদেরকে অনুমতি দিচ্ছে? যাদেরকে দিয়ে ষড়যন্ত্রটা স্পষ্ট করে ভালোভাবে করানো যাবে সেই তাদেরকে দিচ্ছে। এবং তার আরেকটা কথা আমি ইঙ্গিত পেলাম যে দেখো, আমাদের তো তিব্বতের দালাই লামাতেও আছে, সেখানে আমরা তাদেরকে আমরা আমাদের রাজনৈতিক আশ্রয় দিতে হয়, পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়ার একটা নিয়ম আছে। আমরা পাসপোর্টে যারা যারা এসেছে, তার মানে বাংলাদেশ থেকে যারা যারা গেছে তাদের সবাইকেই পাসপোর্টে আবার সিল দিয়ে দিয়েছে, তাকে থাকার, তাকে মানে চলাফেরা করার সেই সুযোগটা তারা দিয়েছে। এবং এই সুযোগগুলো শুধু তাই না, সে আফগানিস্তানের উদাহরণ দিল। সে বলল যে আফগানিস্তানের সমস্যাগুলো আমরা আমাদের এখানে যারা আসছে, যাদেরকে ভেবেছি যে আমরা ভারতের বন্ধু, তাদের সাথে আমরা সম্পর্ক রেখেছি। ফলে যে বিষয়গুলো স্পষ্ট আজকে আমাদের হচ্ছে, এই যে দিল্লি এবং কলকাতায় দুই জায়গায় যে অফিস করে মানে ভারত থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার এবং বাংলাদেশে আরো একটি মবের সংস্কৃতিটাকে আরো বেশি মাত্রায় উতরিয়ে দেওয়া, এবং বাংলাদেশে যাতে নির্বাচনটি, তারা মুখে বলবে হ্যাঁ একটা নির্বাচিত সরকার আসুক, কিন্তু নির্বাচনটি যাতে হতে না পারে, এবং সেটিরও কিন্তু তাদের কথার সাথে কিন্তু কাজের মিল থাকবে না। আমরা যদি ভুলে যাই যে না, ভারতও মনে হয় নির্বাচন চায়, সেটিও কিন্তু আমাদের ভুল ব্যাখ্যা যাবে। ভারত নির্বাচন জানে, ভারত নির্বাচন চাইলে নির্বাচিত হয়ে ভারতের পেয়ারা বন্ধু আওয়ামী লীগ আসবে না ক্ষমতায়, সেটি ভারত স্পষ্ট। কিন্তু ভারত এখন বোঝানোর চেষ্টা করবে একটি নির্বাচিত সরকার ছাড়া, তার মানে এই সরকারকে তারা কোনোভাবে সহযোগিতা করবে না। এবং আপনি এই যে এর আগে বলেছেন যে এই সেনাবাহিনীদের সাথে, সেনা সদস্যদের সাথে যোগাযোগ করার প্রক্রিয়া ভারত কিন্তু অব্যাহত রেখেছে। এবং ভারত কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের উপরে যেমন একটি ঘৃণা, তেমন একটি ঘৃণার জাল ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীদেরকে দিয়ে, যাতে সেনাবাহিনীর প্রতিও মানুষের একটা ঘৃণা তৈরি হয়। এই ঘৃণার জায়গাটা খুব স্পষ্ট করার জন্য ভারতের চেষ্টাটাই সবচেয়ে বেশি স্ট্রং হবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, তারা যদি সেই ফাঁদে পাড়া দেই, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদ তারা চূড়ান্ত ভাবে আবারও দেশে রাজত্ব কায়েম করার যে চেষ্টা করছে, সে চেষ্টায় সফল হবে, এতে কোনো ভুল নাই। আজকে বলে দিচ্ছি, আমরা হয়তো পারি নাই রাজাকারকে চিরতরে রাজনীতি বন্ধ করতে, স্বৈরাচারদেরকেও পারি নাই, এই ভ্রষ্টাচারদেরকেও আমরা পারবো না। আমরা কেন পারবো না? আমাদের ভুলের কারণে। এবং আমরা যাদের কথা শুনে শুনে মাঝে মাঝে লাফাই, বা আমরা বিভিন্ন জনের কথা শুনে আমরা যে অস্থির হয়ে যাই, সেই অস্থিরতাটা কিন্তু আমাদের জাতির জন্য ভালো না। এবং এই মব সংস্কৃতি, অনেকে বলতে পারে এটা বিপ্লবী সংস্কৃতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে নিয়ম। ভাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে কারা? অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সরকার। সরকার স্পষ্ট ভাবে করবে। হ্যাঁ, আপনি বলতে পারেন সরকার ব্যর্থ সরকার, আপনি বলতে পারেন এই সরকার কোনো লেজিটিমেসি নাই, এই সরকারের কোনো মেরুদণ্ড নাই, এই সবকিছু ঠিক আছে, কিন্তু নির্বাচন ছাড়া তো সরকার আসছেও না। যে যে ট্রেনটি আমরা মিস করেছি, সেই ট্রেনটি সবাই মিস করেছে। সেনাবাহিনী মিস করেছে, সেনাবাহিনী চাইলে সরকার গঠন করতে পারতো নিজেরাই। মিস করেছে বিপ্লবী সরকার হতে পারতো, এরা যারা বিপ্লব করেছে, নাহিদ সজীব, যাদেরকে আসিফ, যাদের ব্যাপারে আমরা এখন বিরুদ্ধে কথা বলি, বা তারা তো আন্দোলন তো করেছে, তারা সেই আন্দোলনে তারা কিন্তু নেতৃত্ব নিয়ে নিতে পারতো তাদের হাতে। তাদেরকে আর ডক্টর ইউনূসকে হায়ার করে আনতে হতো না, অন্য দেশে আছে উনি, অন্য দেশ থেকে নিয়ে আসতো না, কারণ ডক্টর ইউনূস সাহেব তো আর এই আন্দোলন মুভমেন্টের কোনো হিরো না, যে কারণে আন্দোলন থেকে গড়ে ওঠা কোনো ব্যক্তি আসে নাই। ফলে না হয়েছে একটা জাতীয় সরকার, না হয়েছে বিপ্লবী সরকার, যেটাও আরেকটি স্পেস সৃষ্টি করেছে এই ফ্যাসিস্টদেরকে। ফলে এই স্পেস গুলো আমাদের জানা দরকার, কোন কোন জায়গায় ফাঁক ফোকর গুলো তৈরি হয়েছে। এই ফাঁক ফোকর গুলো বন্ধ করার জন্য আমাদের অবশ্যই নির্বাচন ছাড়া আর কোনো ভিন্ন পথ আমি অন্তত দেখি না। অসংখ্য ধন্যবাদ জানাব নয়ন বাঙালি। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ করার আগে বরাবরের মতোই আমরা যে বিএনপি কে নিয়ে আমরা আলোচনা করি, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনি দেখছেন যে বিএনপির এই মুহূর্তে যে ভূমিকা, এটা নিয়ে কিন্তু খোদ বিএনপির ভিতরেই কিন্তু অনেকে একটু দ্বিধান্বিত, যে তাদের স্ট্র্যাটেজি বা তাদের যে সিদ্ধান্ত বা বিভিন্ন বিষয়ে তাদের যে বক্তব্য, এগুলো আসলে বর্তমান বাস্তবতায় সঠিক কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই সংশয় আছেন। এবং তারা অনেকে এ ধরনের প্রশ্ন করছেন যে আসলে বিএনপি এই মুহূর্তে তাদের হাতে যে সুযোগটা, অর্থাৎ একটা নির্বাচন হলে তারা যে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, তো মোটামুটি সকলেই নিশ্চিত। তো এই সুযোগটা কি তারা আবার হেলায় ফেলায় হাতছাড়া করে ফেলে কিনা, এটা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন। তো আপনার কাছে আমি জানতে চাই যে বর্তমান বাস্তবতায় বিএনপি যে ভূমিকা নিচ্ছে একটা রাজনৈতিক দল হিসেবে, আপনার কি মনে হয় যে তারা একদম রাইট ট্র্যাকে আছে, সঠিক ভূমিকা নিচ্ছে, এবং তাদের হাতে যে সুযোগটা এসেছে যে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া,
এই সুযোগটা তারা কাজে লাগাবে, অথবা আপনি কি মনে করেন যে তারা আসলে বিভিন্ন তাদের যে বিরোধী পক্ষ হিসেবে যারা দাঁড়িয়ে গেছে তাদের যে কুটচাল, এই কুটচালের ফলে তারা এই সুযোগটা হাতছাড়া করে ফেলতে পারে? আপনার কি মনে হয় যে বিএনপি কি রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে, নাকি যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা শেষ পর্যন্ত সফল হয়ে যেতে পারে এবং বিএনপি তাদের যে নির্বাচিত হয়ে ক্ষমতা আসার যে সুযোগ সেটা তো হাতছাড়াও করে ফেলতে পারে? আপনার কি মনে হয়? ধন্যবাদ নাজমুস সাকিব। বরাবরের মতনই আমরা এই প্রশ্নটা সবসময় বিএনপির বিরুদ্ধে সমালোচনা ধর্মী আমরা আলোচনাগুলো করি, এবং সমালোচনাগুলো করি খুব পজিটিভ চিন্তা থেকে, যে পজিটিভ চিন্তা আমাদেরকে নতুন ভাবে জাগিয়ে তোলার, নতুন সাংগঠনিক চিন্তার খোরাক দিবে। প্রথমেই বলে রাখি যে নিশ্চিত কোনো বিষয়কে যারাই ভাববে এত বেশি কনফিডেন্ট কখনো কোনো বিষয়ে থাকা ভালো না, এবং যারা খুব বেশি মাত্রায় কনফিডেন্ট নিয়ে কাজ করে আমরা বলতে পারি এনকারেজমেন্টের স্বার্থে খুব ভালো, কিন্তু এট দ্য সেম টাইম তাকে তার নিজের পায়ের নিচের দিকে তাকাতে হবে, মাটির দিকে। কথায় আছে না, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর, এবং অতি বড় বিপ্লবী না তুলে ঝড়। মানে অতি বিপ্লবী দেখানো লোকগুলা কিন্তু ঝড় তুলতে পারে না। দেখা যাচ্ছে অনেক গ্রামের একজন অজপাড়াগা থেকে আসা একটা সংগঠক, সে বাংলাদেশে অনেক নতুন ধরনের বিপ্লব তৈরি করে দিয়েছে, সেটি হয়েছে অতীতে অনেক। তাই আজকে যেটি বলছি যে দেখেন, বিএনপির কাছে অনেকবার সুযোগ বিএনপি নিজে থেকে হাতছাড়া করেছে, তার যৌক্তিক কারণে হাতছাড়া করেছে। সুযোগগুলা কি ১/১১ সরকারের সময়ও কিন্তু ১/১১ সরকারের আমরা মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে অনেক কথা বলি, কিন্তু মাইনুদ্দিন ফখরুদ্দিন চেয়েছিল যে এই দেশটি আবারও বেগম খালেদা জিয়ার হাতেই চলে যাক, যাতে অ্যাটলিস্ট নিরাপদ থাকে। কিন্তু বেগম খালেদা জিয়া এতটাই আপোষহীন ছিল, ফলে উনি সেই জায়গাটা স্পেস করে দেয় নাই। এটি অনেক বিরুদ্ধে থাকতে পারে, আমরা কথা বলতেই পারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, উনি কেন তখনই নিয়ে নিল না, তাহলে তো আমাদের এই 17 বছর আর ফ্যাসিস্টদের আওতায় থাকতে হতো না। কিন্তু উনি যেটা চেয়েছিলেন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি ভালো নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, এই ধরনের তৈরি নির্বাচন না। কিন্তু সেটি তো একটি ভারতের প্রেসক্রিপশন হয়ে গেছিল, প্রণব মুখার্জির কারসাজি ছিল, প্রণব মুখার্জিরা ঢুকে পড়েছিল, সেটি দেখা সত্ত্বেও উনি আপোষহীন নেতৃত্বের কারণেই সেটি তদ্রুপ আবারও কিন্তু এই সুযোগটি কিন্তু দেখেন স্বয়ং তারেক রহমানের কাছে আসছিল কিন্তু সুযোগটি। তারা বলেছে, তারা যখন এই বিপ্লবী এই সন্তানগুলো, এই জাতির সূর্য সন্তানগুলো, আমি বলবো এজন্যই বলবো ওই সময়কার তারাই সূর্য সন্তান, তারা নেতৃত্ব দিয়েছে সম্মুখ সারিতে দাঁড়িয়ে, তারা কিন্তু জনাব তারেক রহমানের সাথে কথা বলেছে, বৈঠক করেছে। তারেক রহমানও তখন সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা এইভাবে ক্ষমতার লোভে পড়ে যদি আমরা দায়িত্বটা নেই, একটা নিয়মতান্ত্রিক ভাবে আসুক, নির্বাচিত হয়ে আমরা নেই। যদি তারেক রহমান তখনই বলতো যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি, আর কোনো কিছু করার ছিল না, এমনকি তখন সেনাবাহিনীর কাছে যাওয়ার সুযোগ নাই। সেনাবাহিনী তখন বলতো বিএনপি যেভাবে সরকার গঠন করে সেভাবেই হবে, এবং বিএনপি চাইলে জাতীয় সরকার গঠন করে ফেলতে পারতো। তাহলে বিএনপি সেই ট্রেনটিও কিন্তু মিস করেছে। এই ট্রেনটি মিস করার মূল কারণটি ছিল বিএনপি চেয়েছে একটি সঠিক পথে থাকা। কিন্তু আমরা পক্ষান্তরে অনেকে বলতে পারি, সমালোচনা করতে পারি যে না, নিলে তো আজকে এই যে এখন এত কিছু হচ্ছে, এত অপরাধ হচ্ছে দেশের মধ্যে, এত অন্যায় হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, সেটি হতো না। তাহলে বিএনপির জন্য ভালো হতো না মন্দ হতো? এখন বরঞ্চ বিএনপির বিরুদ্ধে আরো অন্য ন্যারেটিভ কিন্তু দাঁড় করানোর সুযোগ থাকে। আচ্ছা যাই হোক, এখন দুটি ট্রেন যদি এটাকে মিস বলবো, নাকি এই ট্রেনগুলো ইচ্ছা করেই আছে না, আমরা অনেক সময় ভালো ট্রেন পাওয়ার অপেক্ষায় আমরা মিস করি যে না, এই ট্রেনে যাবো না, এটা লোকাল ট্রেন, আমরা লোকাল ট্রেনে না যে আমরা এক্সপ্রেস ট্রেনে উঠবো। তাহলে এক্সপ্রেস ট্রেনটির জন্য উঠার জন্য বিএনপির মানুষগুলো বা বিএনপি যারা রাজনীতি করে তারা কতটুকু তারা নিজেদের ব্যাপারে নিজেদেরকে তৈরি করছে। কারণ আপনি তো প্রতিটা দিন শিখছেন। আজকে দেখেন, আপনি সরকারের বিরুদ্ধে আজকে সমালোচনা হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, তো এই সকল জায়গায় তো বিএনপিও পতিত হবে একটা সময়, তাই না? বিভিন্ন জায়গায় বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা উঠবে, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিছিল শুরু হবে যে একটু থেকে একটু হলে কাউকে পিটালেই। তাহলে এটি বিএনপির প্রস্তুতি নিতে হবে, তৈরি করতে হবে লোকজন। এখন আমাদের অধিকাংশ বিএনপির লোকজনগুলো সবাই ব্যস্ত হচ্ছে দুটি কাজে। একটি হচ্ছে তাকে যেন তেন ভাবে এমপি হতে হবে, এমপির দৌড় এসে ব্যস্ত, রাষ্ট্র দেশ জাহান্নামে যাক, তাকে এমপি হতে হবে। ফলে পুরো রাজনৈতিক দলের একটি বৃহৎ অংশের নেতাগুলো যখন নির্বাচনের দৌড়ে চলে যায়, তখন রাষ্ট্রের অনেক চিন্তার ক্ষেত্রে দলের প্রধান বা দলের শীর্ষে থাকা মানুষগুলো বেসামাল হয়ে যায়। তখন তারা চিন্তা করে, আরে এসব লোক তো ব্যস্ত এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, এবং ওদের সুরেই কিন্তু নির্বাচনের কথাগুলো বারবার বলতে হয়।
এবং বিএনপির মুখ দিয়ে তাই মানুষ, জনগণ শুধু নির্বাচনের কথা শুনে। ফলে বিএনপি একটু একটু সেন্সিটিভ জায়গায় পড়ে যায় এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, কারণ এই লোকগুলো সব চলে যায় শুধু নির্বাচনের দৌড়ে। এখন এখানে কি করতে হবে? এই সমালোচনার ফলাফলটি হচ্ছে সবাইকে রাষ্ট্র চিন্তাটাকে মাথায় রেখে নির্বাচনের দৌড় দিতে হবে, যে রাষ্ট্রে এখন এই ঘটনা ঘটছে, রাষ্ট্র এখন সংকটকালীন অবস্থায়, কারণ এই সংকট সৃষ্টি করে যদি নির্বাচন পিছায়, যে মানুষটি এমপির দৌড়ে ব্যস্ত সে কিন্তু পিছিয়ে যাচ্ছে। কেন? সে প্রতিদিন টাকা পয়সা নষ্ট করছে, লোকজন তৈরি করছে, এলাকায় যাচ্ছে, পোস্টার ছাপাচ্ছে, বিলবোর্ড ছাপাচ্ছে। এই বড় বড় বিলবোর্ড এখন অনেক টাকা পয়সা ব্যয় করছে। ফলে এই ব্যয় করতে গেলে তার টাকা পয়সা সংগ্রহ করতে হয় বা টাকা পয়সা কারো থেকে নিতে হয়। ফলে আরেকটি ট্যাগ তৈরি হয়ে যায় বিএনপির বিরুদ্ধে, যে না, জায়গায় জায়গায় তো ভাই বিএনপি দাপট দেখাচ্ছে, চাঁদাবাজি করছে। এই বিষয়গুলো আবার দৃশ্যমান হয়। সব কিন্তু দোষ হয়ে একটি কারণেই, নির্বাচন মুখী চিন্তা প্রত্যেকেই। বিএনপিকে এতটুকু বোঝা উচিত যে নির্বাচন আসলে জনগণ বিএনপিকে ভোট দিবে বিএনপিকে দেখে না, বিএনপির কর্মসূচি দেখে, বিএনপির কার্যক্রম দেখে, ভবিষ্যৎ ভাবনা দেখে এবং অতীতের ট্র্যাক রেকর্ড দেখে। অতএব এই সবগুলোকে ঠিক করার দায় দায়িত্ব কিন্তু যে প্রার্থী হয় সে। ফলে সে ওইটা না করে শুধুমাত্র প্রার্থী নিয়ে তার চিন্তা করে। এটি হলো একটি সমালোচনা। আর দ্বিতীয় সমালোচনা যদি আমি করতে চাই, যেমন ধরেন অনেক সময় আছে না যে আমরা শুধুমাত্র জয় জয়কারের রাজনীতি করি, মানে একজন নেতা আরেকজনের নেতার ভূয়সী প্রশংসা করতে করতেই আমরা রাজনীতি যেগুলো পড়ে যাই। ফলে এই যে রাজনীতির যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা হয়ে গেছে কি প্রশংসা করা ছাড়া আর কোন রাজনীতি। নিজের দলের মধ্যে যখন আপনি শুধুমাত্র তেলবাজি এবং অতিরিক্ত তৈলমর্দন করে যাবেন, সেখানে আর পলিটিক্যাল প্র্যাকটিসটা থাকে না। না হলে বাংলাদেশে কিন্তু আপনি দেখেন এইভাবে যে সকল নেতাদেরকে আপনি দেখছেন, এত নেতা সৃষ্টি হওয়ার সুযোগ নাই। আপনি বিশ্বের সব দেশে, আপনি ভারতেও দেখেন অনেক পার্টি থাকলেও বিজেপি কংগ্রেসের বাইরে বাইরে কেউ চিন্তা করার সুযোগ পায় না। আমি সবাই আমেরিকাতে আপনি দেখেন ডেমোক্রেট পার্টি রিপাবলিকান পার্টির বিরুদ্ধে, কারণ তারা ইনস্টিটিউশন ডেভেলপ করে ফেলেছে। আর আমরা সেখানে ইনস্টিটিউশন ডেভেলপ না করে বরঞ্চ অপরাপর আজকে দেখেন ছোট ছোট দলের নেতারা, যেখানে যাদের কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তারা কিন্তু সবাই 8টা 10টা 12টা সিট পাওয়ার চিন্তায় অস্থির হয়ে আছে। এবং এই অস্থিরতা থেকেই আজকে বাংলাদেশে দেখেন মানে কেন রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সেনাপ্রধানের সাথে বসতে হচ্ছে, কেন আজকে আবারও সেই বিমান দুর্ঘটনার পরে এত বড় ধরনের একটা বিভৎস স্মৃতিচারণ করতে চাই না, কষ্টের স্মৃতিচারণ করতে চাই না আবারও। তখনও বসেছিল ডক্টর ইউনূস সাহেব বিপজ্জনক মুহূর্তে, ঠিক তদ্রুপ এখন ডক্টর ইউনূস সাহেব যে বসছেন, তার মানে উনাদের মধ্যে শঙ্কা কাজ করছে। উনারা যদি আজকে ধরেন মনে করেন হঠাৎ করে লেজ গুটিয়ে পালিয়ে যদি যায়, ছেড়ে যদি চলে যায়, আপনি চিন্তা করতে পারেন রাষ্ট্র কোন সংকটের মধ্যে পড়বে। তখন এই যে নির্বাচনের দৌড়ে থাকা লোকগুলো জায়গায় জায়গায় যে নির্বাচন করেছে, তখন তাদেরকে আবার ফেরত আসতে হচ্ছে না, দেশে ঢাকায় চলে আসতে হচ্ছে না, এলাকায় থাকবে, মানুষের সাথে থাকবে, সব ঠিক আছে। কিন্তু মানুষের সাথে থাকার জন্য সঠিক রাজনীতিটা নিয়ে থাকা উচিত। বিএনপির যে কাজটি সবচেয়ে বেশি উত্তম যে কাজটি করে যাচ্ছে, সেটি হচ্ছে 31 দফার একটি মেসেজ তারা দিয়ে যাচ্ছে সব জায়গায়। কিন্তু 31 দফার কার্যক্রমগুলোকে মাঠে কিভাবে এক্সিকিউট করবে, সেই এক্সিকিউট গুলা একটা একটা করে ধরিয়ে দেখানোর এখন সময় এসেছে। এবং মনেই রাখতে হবে যে বিএনপি ছাড়া বাংলাদেশকে এখন এই বড় খাদের থেকে উদ্ধার করার আর কেউ নাই। আর আওয়ামী লীগ ষড়যন্ত্র যেহেতু প্রকট ভাবে আছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র যে কোনো সময় কিন্তু এই সরকারকেও বিদায় করবে, আওয়ামী লীগকে সেনাবাহিনীকে এমন একটি জায়গায় ফেলবে, সেনাবাহিনীর ব্যাপারে তাদের একটা নেগেটিভ ইমপ্রেশন মানুষের মধ্যে ঢুকিয়ে দেবে। এবং দেশে দেশে মবের রাজত্বটা কিন্তু সব আওয়ামী লীগের বিভিন্ন ব্যাখ্যায় হবে। পাশাপাশি যে সকল ইউটিউবাররা বিশ্বের বিভিন্ন দেশে দেশে বসে আরো বেশি অরাজকতাটাকে মাঠে তুলে ভাবছে তারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী কাজ করছে, তারাও সেই ভুলগুলা করছে। ফলে বিএনপি একাই একটি রাজনৈতিক দলকেই পুরো দেশটাকে সামাল দেওয়ার জন্য মাঠে থাকতে হবে। এই যে আমি কথাটি বলছি সামাল দেয়া, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে এখন দেশকে সামাল দেওয়ার ভাবনাটাই মাথায় রাখতে হবে। যদি বিএনপির প্রত্যেকটা নেতা শুধু এমপি হওয়ার ভাবনা রাখে,
তাহলে ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। সেটা মাথায় থেকে, ভাই এমপি তো হচ্ছে প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, আসবেই। আপনার একটা কাজের ফল তো আপনি আসবেন, পরীক্ষা দিলে যেমন আপনার রেজাল্ট আসবে, ঠিক আছে, সেটা পরীক্ষাতে তো রেজাল্ট আপনার একটা আসবে। অর্থাৎ সেখানে পরীক্ষা দেওয়ার আগে আপনাকে তো পরীক্ষাটা নিশ্চিত করতে হবে। সেই নিশ্চিত করার জন্য দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে উদ্ধার করতে হবে, এবং সেটার ভাবনা না ভেবে শুধু নির্বাচন। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। আমি বলেছিলাম আপনাকে বলবো নূরকে নিয়ে কোনো নাটক সাজানো হয়েছে কিনা। নাটক সাজানো না হলেও হয়তোবা এরকম ছিল যে হালকা পাতলা দেওয়া হবে, কিন্তু হালকা পাতলার ভিতরে একটু অ্যান্টিবায়োটিক করে গিয়েছে, বিষয়টা এমনটাই হয়েছে। আর না হয় নূরের উপর এই হামলাটা হয়তোবা হইতো না, করতো না। অর্থাৎ জাতীয় পার্টিকে রক্ষা করতে গিয়ে নূরের উপর এই হামলাটা সেনাবাহিনী এত বড় রিস্ক তারা নিত না। কিন্তু আমার মনে হচ্ছে নূরকে দিয়ে হয়তোবা জাতীয় পার্টি যে সেনাবাহিনী রক্ষা করবে, এটা দেশের মানুষকে একটা আওয়াজ দিয়েছে সেনাবাহিনী, এবং সরকারকে বুঝিয়ে দিয়েছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না, জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে হবে। এটা সবাইকে মোটামুটি একটা আওয়াজ দিয়ে দিয়েছে। আর এই আওয়াজের অংশ হচ্ছে বিপি নুরুল হক নূর। এটাও একটা হওয়ার সম্ভাবনা। বিশ্লেষণ আর কি যাই করলাম, বাস্তবতা কতটুকু রয়েছে সেটা আসলে বোধগম্য নয়।